নমস্কার, ওয়েলকাম ব্যাক টু অ্যাওয়ারনেস ফর ইউথ উইথ ডক্টর দেবায়ন সরকার। আজকে আমরা আবার একটা নতুন খুবই সুন্দর কনসেপ্ট নিয়ে ডিসকাশন করতে এসেছি, যেই জিনিসটা কিনা আমরা ইন্ডিয়ানরা প্রচণ্ড মাত্রায় এটাকে নিয়ে ভুগি। এবং আমি যখন এটা নিয়ে পড়াশোনা করছিলাম তখন আমি বুঝতে পারলাম যে হ্যাঁ, এই জিনিসটা তো আমার সাথেও আমার লাইফেও কত হয়েছে, এবং আমি আমার পারিপার্শ্বিক লোকজনের মধ্যে এই জিনিসটাকে কতটা আম হতে দেখেছি, ফিল করেছি। তাদের এই ব্যাপারটাকে নিয়ে অ্যাওয়ারনেসটা যেহেতু ছিল না, তার জন্য আমরা সকলেই এই জায়গাটাতে একখানা ভ্রান্তিমূলক ডিসিশন নিয়েই জেনারেলি এগিয়ে থেকেছি। তো এই ডিসকাশনটা আমরা শুরু করব একটা গল্প দিয়ে। তো আজ থেকে মানে এটা একটা নর্থ ইন্ডিয়ার ঘটনা। একজন ভদ্রলোক একখানা ছোট শহরে একখানা বাড়ি মানে জমি কিনেছেন, সেখানে বাড়ি বানিয়েছেন। সেই বাড়িটা বানানোর সময় যে জমি কিনেছিলেন সেটার দাম তখন ছিল ধরে নিন ৳১,000 থেকে ৳২,০০০ প্রতি গজ। আর এখন সেই দামটা ২৫ বছর পরে প্রায় দাম বেড়ে এসছে ৳১ থেকে ৳২,০০,০০০ প্রতি গজের মতন দাম এসছে। কিন্তু উনি যখন রিসেল মার্কেটে ওটাকে যখন বিক্রি করতে যাওয়ার চেষ্টা করছেন, তখন উনি কি দেখছেন যে কেউ ওনাকে ওনার যে এফর্টটা দিয়েছেন বাড়িটা বানানোর জন্য, সেইটার মতন করে কমেনসুরেট করে দাম দিতে চাইছে না। প্লটের যেরকম দাম হওয়া উচিত বা একটা ফ্ল্যাটের সাথে সেই জমি এবং বাড়ির মিলিয়ে যেরকম দাম হওয়া উচিত, সেই জিনিসটাই তাকে দেওয়া হচ্ছে। এবং তখন তার মধ্যে একখানা এই অ্যাংজাইটি বা একখানা আ মা বোধ কাজ করছে যে আমি যে এত এফর্ট দিলাম এটার মধ্যে, সেই এফর্টের দামটা কোথায় গেল? এই যে ফিলিংটা আমাদের হয়, এই জিনিসটা হচ্ছে গিয়ে আমাদের মধ্যে একটা টেনডেন্সি তৈরি হয়ে গেছে বহু বছর ধরেই। সেটা হচ্ছে গিয়ে আমাদের যে এফর্টটা দেওয়া হয়েছে সেটাকে জাস্টিফাই করার একখানা টেনডেন্সি। এর জন্য এটাকে বলা হয় একটা মেন্টাল মডেল অফ এফর্ট জাস্টিফিকেশন। এটা আমরা অনেক রকম জায়গাতেই দেখতে পারি। সবথেকে ১ম আমরা দেখব হচ্ছে গিয়ে আমরা যখন কোনো ইউপিএসসি বা পিসিএস এর জন্য যখন প্রিপারেশন নিই, তখন আমাদের একখানা খুব কমন টেনডেন্সি হচ্ছে যে আমরা এন্ট্রান্স এক্সামগুলোর জন্য প্রচণ্ড এফর্ট দিই ১ বছর বা ২ বছর, কখনো কেউ ৫ বছর ধরে অনেকটা এফর্ট দেয়, বারবার পরীক্ষাটা দেওয়ার চেষ্টা করে, এবং আ তাতেও অনেকের খুব একটা ব্যাপারটা ক্লিয়ার হয়ে ওঠে না। এক্সাম ক্লিয়ার হয় না, নয়তো প্রিলিমস ক্লিয়ার হয়, মেইনসে গিয়ে তারা আটকে যায়, এই জিনিসটা। কিন্তু তারা কি করছে? তারা একটাই গোলের দিকে একদৃষ্টভাবে তাকিয়ে রয়েছে। তার কারণটা হচ্ছে আমাদের সমাজ অনেক সময় আমাদেরকে একই রকমভাবে আ ডাইরেক্ট করে। এবার ধরে নিন কেউ হয়তো এটা এরকম কারণেও হতে পারে যে কারোর হয়তো ছোটবেলা থেকে জানার রয়েছে যে আমাকে কোনো একজন পণ্ডিত বলেছে যে আমার সরকারি চাকরি হবে। তো তার জন্য সরকারি চাকরির জন্যই বারবার চেষ্টা করে যায়। অথবা আরেকটাও সিচুয়েশন হয় যেখানে কিনা তারা ধরে নিন আ সরকারি চাকরির যে সিকিউরিটিটা সেটাকে খুব পছন্দ করে, বা বাবা-মা হয়তো সরকারি চাকরিতে ছিলেন, তার জন্য সন্তানরাও সেই সরকারি চাকরির জন্যই বারবার চেষ্টা করেন। বারবার অ্যাটেম্প্ট করে যাচ্ছেন, এবং বাবা-মা যেহেতু সেই জিনিসটাকেই অ্যাটেম্প্ট গুলোকে ফান্ড করার মতন এখনো স্কোপে রয়েছে, বা সেই প্রফিশিয়েন্সি বা ফিন্যান্সিয়াল এবিলিটি, অর্থনৈতিক সাপোর্টটা তাদের কাছে রয়েছে, তার জন্য তারা এখনো সেই জিনিসটা বারবার চেষ্টা করে যাচ্ছেন, এবং তার বাবা-মারা ওই চেষ্টা বারবার চেষ্টা করাটাকেই বারবার করে সাপোর্টও দিয়ে যাচ্ছেন। কিন্তু যে আ ১ বা ২ অথবা ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম ৩ বারে ক্লিয়ার করেনি একটা এক্সাম, তার পক্ষে কিন্তু আ বারবার চেষ্টা করলেই যে খুব বেশি সাকসেস রেটটা বেড়ে যায়, এটা কিন্তু দেখা যায় না, এবং এটা স্ট্যাটিস্টিক্যাল ইনফরমেশন আপনি বলতে পারেন। তো এই জিনিসটাকে একখানা জিনিস মাথায় রাখতে হবে। তাহলে কি হচ্ছে, আপনি আপনার যে এফর্টটা দিচ্ছেন সেটাকে যদিও বা আপনি জাস্টিফাই করছেন যে হ্যাঁ, এটা একটা বিশাল বড় কজের জন্য আমরা করছি, সরকারি চাকরির পরীক্ষা দিচ্ছি। কিন্তু এই যে সময়টা যেটা আপনার থেকে লাইফ থেকে চলে যাচ্ছে, এটা কিন্তু আপনার জন্য একটা অপরচুনিটি কস্ট আ বেরিয়ে যাচ্ছে। মানে তার মানে কি? ওই সময়টাতে আপনি যদি অন্য কিছু পড়াশোনা করে বা অন্য কোনো ডিগ্রি নিয়ে যদি একটা কোনো জবে ঢুকে যেতে পারতেন, ততদিনে কিন্তু আপনি হয়তো আয় বা উপার্জন শুরু হয়ে যেত আপনার, এবং তাতে আপনার একখানা বেটার ফিউচারের দিকে আপনি অলরেডি এগিয়ে যেতে পারতেন। যেখানে কিনা আপনি যদি বারবার একটা পরীক্ষার জন্য সময় দিয়ে সেটাকে নষ্ট করেন, তাহলে পরে হয়তো আপনার অতটা প্রফিশিয়েন্সি
বা অতটা রিটার্ন অন দ্যাট ইনভেস্টমেন্ট অফ টাইম অ্যান্ড এনার্জি সেটা কিন্তু আসছে না। এই জিনিসটা আমাদেরকে বিভিন্ন রকম কোচিং সেন্টারে বারবার যাওয়া বা কোচিং সেন্টারের মেন্টররাও আমাদেরকে যেরকমভাবে ট্রেন করে বা কোনো একখানা অফিসে আমরা কাজ করছি সেখানটাতেও আমাদের বস বা আমাদের ওখানকার মেন্টররা যেরকমভাবে আমাদেরকে ট্রিট করছে তাতে আমাদের অনেক সময় মনে হয় যে হ্যাঁ এই এফার্টটা তো জাস্টিফাইড হচ্ছে। যেহেতু কেউ অল্প প্রশংসার কথা বলে দিচ্ছে, হয়তো আমাদেরকে ওই কোচিংয়ের স্যার বলে দিল, বাহ তোমার তো এই পেপারটাতে খুব ভালো আসছে, তুমি হয়তো আগামী বছর ক্র্যাক করবেই করবে। কিন্তু এরকম একটু করে ইনক্রিমেন্টাল গ্রোথে সবসময় যে হতে পারবে এটার কোনো মানে নেই। আমি তাই বলে কাউকে ডিসকারেজ করছি না, কারণ আমি এখন অব্দি এরকম একখানা প্ল্যাটফর্মের মতন করে ব্যাপার ইউপিএসসি বা গভর্নমেন্ট জবকে খুব একটা নেগেট বা ডাউনসাইড দেখানোর চেষ্টা করছি না। আমরা বলবো আমি যেই স্কুল অফ থট থেকে বা যেই চিন্তাভাবনার দুনিয়া থেকে আসছি সেখানটাতে আমরা সরকারি চাকরিকে তখনই না করতে মানে জন্য অ্যাসপিরেশন রাখতে তখনই না করি যখন কিনা কোনো একজন ছেলে বা মেয়ে যে কিনা এখন 20 থেকে 25 বা 30 বছরের এজ রেঞ্জে রয়েছে, সেখানে যদি তার বাবা-মা যদি অলরেডি উচ্চপদস্থ সরকারি কর্মচারী হয়ে থাকেন এবং সেই ছাত্র বা ছাত্রীর যদি 1 বা 2 বারে যদি বড় পরীক্ষার ক্লিয়ারেন্স না হয়ে থাকে, তাহলে পরে আমি বা আমার মতন যারা চিন্তাশীল জনতা রয়েছে এই মেন্টাল মডেলের দুনিয়াতে, তারা বলছেন ক্লিয়ারলি যে আপনাদের আর ফার্দার চেষ্টা করা উচিত না সরকারি চাকরির পরীক্ষার জন্য বারবার রিপিটেডলি ট্রাই করে। কারণ এখন সরকারি চাকরির নেচারটা চেঞ্জ হয়ে গেছে। ওকে, জবে আমাদের বস আমাদেরকে হয়তো টাকার ইনক্রিমেন্ট দিল না, কিন্তু কন্টিনিউয়াসলি ভালো বলে যাচ্ছে, প্রেজ করে যাচ্ছে, তাতে আমরা গলে গেলাম এবং গলে গিয়ে আমরা আরও বেশি করে আমাদের তেল জুস বের করছি শরীরের থেকে বেশি ঘন্টা কাজ দিয়ে। কারণ কি আমার স্যার, আমার রাহুলদা, আমার শ্যামদা, আমার পঙ্কজদা কেউ একজন আমাকে খুব ভালো বলেছেন, তার জন্য আমি করে যাচ্ছি। আমি যেই নামগুলো দিলাম ওগুলো র্যান্ডম, কাইন্ডলি যাদের নাম হয়তো মেনশন করে ফেলেছি তারা কিছু মনে করবেন না। তো আরেকটা যেটা খুব বড় জিনিস হচ্ছে, অনেকেই যারা যেই ডিগ্রিগুলো করেছেন, কেউ ইঞ্জিনিয়ারিং ডিগ্রি করেছেন, কেউ হয়তো মাস্টার্স করেছেন, কেউ হয়তো মাস্টার্সের পরেও পিএইচডি করেছেন, কিন্তু তারা দেখছে যে তাদের যা ডিগ্রি সেই অনুপাতে তারা চাকরি বাকরি পাচ্ছে না। এটার অনেক রকম কারণ হতে পারে। এক, চাকরির বাজারটা এখন একটুখানি মন্দার দিকে আছে, এটা একটা কারণ। আর দ্বিতীয়ত, অনেক সময় অনেকেই অনেক ডিগ্রি করেন যেটার কিনা বাস্তব অর্থে সেই ডিগ্রিটার মধ্যে দিয়ে তারা কতদূর কি শিখেছেন সেটা সত্যি প্রশ্ন করার মতন সিচুয়েশনে আসে। যেমন আমি যখন আমার মাস্টার্স করছিলাম তখন আমার মনে আছে আমি একজনের পিএইচডি থিসিস ডিফেন্স দেখতে গেছিলাম এবং তিনি একদমই প্রায় কোনো কোয়েশ্চেনের উত্তর দিতে পারছেন না, কিন্তু যেহেতু তিনি খুব হাই প্রোফাইল একজন প্রফেসরের স্টুডেন্ট ছিলেন, পিএইচডি স্টুডেন্ট ছিলেন, তাকে কিন্তু পিএইচডি ডিগ্রিটা দিয়ে দেওয়া হলো। তার মানে কি, সে যেহেতু 3 বছর বা 4 বছর ধরে কাজ করেছে কোনো একটা জিনিসের পেছনে, কিন্তু সে হয়তো তার মাথা লাগায়নি, কিন্তু তাও তার এফার্টটাকে জাস্টিফাই করার জন্য তাকে ডিগ্রিটা দিয়ে দেওয়া হলো এবং সে সেই ডিগ্রি নিয়ে হয়তো কোনো একটা কলেজে পড়াতে যাবে যেখানে কিনা সে আবার সঠিক প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবে না এবং তারপরে কি হবে, সে আরেকটা জেনারেশন অফ স্টুডেন্টদেরকে টিচ করবে যারা কিনা আবার আরও এরকমভাবেই একটুখানি হলেও ইনকম্পিটেন্ট টাইপের ছাত্র বা ছাত্রীমণ্ডলী হবে। এই জিনিসটা খুব খেয়াল রাখার জন্য ইম্পর্টেন্ট জিনিস। তো অনেক সময় অনেক ডিগ্রি আছে যেই ডিগ্রির ইউজ করে আমরা কোনো রকম জব পেতে পারি না, তখন কিন্তু সেই ডিগ্রির জন্য যেই এফার্টটা লাগানো হয়েছে সেটাও কিন্তু ওয়েস্টে গেছে। এই সেম জিনিসটা আমরা অনেক সময় রিলেশনশিপেও দেখি। রিলেশনশিপে কীরকমভাবে দেখি, যে ধরে নিন কেউ একজন খুব এফার্ট লাগালো একটা ছেলে বা মেয়ের পেছনে, যে তাকে খুব ভালোবাসি, তার জন্য গিফট কিনেছি রে, তার জন্য রাতের পর রাত জেগে কথা বলেছি রে, তার জন্য গানের প্লেলিস্ট বানিয়ে দিয়েছি, তাকে ইমপ্রেস করার অনেক চেষ্টা করেছি, কিন্তু শেষ পর্যন্ত কি হলো, সে আইদার বাবা মার চয়েসে বিয়ে করে নিল, অথবা সে ব্রেকআপ করে ফেললো, অথবা সেই মেয়েটি ধরে নিচ্ছি এক্ষেত্রে যে তার কোনো একটা বেটার
মানিটারি প্যাকেজ রয়েছে বা বড় ফ্যামিলির কোনো একজন ছেলের সাথে বিয়ে করে ফেললো। ছেলেও এরকম পাল্টি খেতে পারে, দুটোই খুবই সম্ভব। কিন্তু এই ক্ষেত্রে মাথায় রাখতে হবে এখানেও যে আমাদের যে এফার্টটা চলে গেছে সেটার জন্য আমাদেরকে ব্লকেজে থাকলে পরে হবে না। এই জিনিসটা মাথায় রাখতে হবে। আমি জানি যখন কিনা ইমোশনাল পেন থাকে মানুষের তখন এই রিয়েলিটিগুলোকে অ্যাকসেপ্ট করা খুব একটা ইজি হয় না। কিন্তু কিছুদিনের মধ্যেই এই ইমোশনাল জায়গাটা থেকে বেরিয়ে এসে আপনারা যদি নিজেদের অ্যাটেনশনটাকে ফোকাস করতে পারেন যে এফার্ট জাস্টিফিকেশনের দিকে ভাববো না, এই জিনিসটা শেষ হয়ে গেছে, আমরা আমাদের নতুন গোলের দিকে এগিয়ে যাব। এবং এই জিনিসটার মধ্যে কোনো হেজিটেশন রাখা উচিত না। এটা ডাজ নট প্রুভ যে আপনাদের প্রেম বা ফিলিংটা জেনুইন ছিল না। যেহেতু আরেকজন রেসিপ্রোকেট করেনি যেরকমভাবে দরকার ছিল, তার জন্য আপনি মুভ অন করে যাচ্ছেন। কারণ অপাত্রে তো কোনো দান দেওয়ার দরকার নেই। আপনি সেখানে যতদিন তাকে মনে হয়েছিল সুপাত্র ততদিন দান দিয়েছেন। যখন সে অপাত্র হয়ে গেছে তখন আপনি সুপাত্রে দান দেওয়ার দিকে এগিয়ে যাবেন। জীবনের প্রিন্সিপালটা মোটামুটি এরকমই সিম্পল থাকা উচিত। এখানে কোনো মোরালিটির কোনো অ্যাঙ্গেল বা দুঃখ পেয়ে বসে থাকার কোনো স্কোপ নিজেদের জন্য রাখবেন না। দ্যাট উইল বি অ্যাকচুয়ালি আপনাদের লাইফের জন্যই অনেক বেশি ইউজফুল। এই ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবেন যে আমি এর আগেও একখানা টপিক কভার করেছিলাম যেটা কিনা সাঙ্ক কস্ট ফ্যালাসি নাম ছিল ওটার। সাঙ্ক কস্ট ফ্যালাসির ক্ষেত্রেও কিন্তু এই জিনিসটা প্রযোজ্য ছিল যে আমরা অনেক সময় একটা জিনিসের প্রতি এতটাই ইনভেস্টেড থাকি যে সেখান থেকে সেটা যদি ব্যাড ইনভেস্টমেন্ট বা ব্যাড রিলেশনশিপ যদি টক্সিক রিলেশনশিপও যদি হয় সেখান থেকে নিজেদেরকে গুটিয়ে নিতে আমাদের অনেক সময় লাগে, কারণ আমরা অলরেডি ওটায় অনেক এফর্ট দিয়ে ফেলেছি। তো এই দুখানা ইন্টারলিঙ্কড টপিক মাথার মধ্যে রাখবেন যাতে কিনা আপনারা এইরকম ক্ষেত্রে যদি এই সেন্সটা পান যে হ্যাঁ এখানটাতে আমার আইদার এফার্ট জাস্টিফিকেশন বা সাঙ্ক কস্ট ফ্যালাসির মতন করে আমি এগোচ্ছি, সেখান থেকে যাতে নিজেদেরকে উইথড্র করে নিতে পারেন। এই জিনিসটা অনেক সময় বন্ধুদের মধ্যেও হয়। মানে আপনি হয়তো একটা ফ্রেন্ড গ্রুপ বানিয়েছেন যেখানে কিনা আপনি ভাবছেন যে এরা আমার সময় অসময় আমার সাথে থাকবে। আপনি তাদের পেছনে হয়তো মানে আপনার কাছে হয়তো একটু বেশি পয়সা রয়েছে, তাদের জন্য আপনি কোনোদিন চা কফি, কোনোদিনও অন্য সিঙ্গারা চপ খাওয়াচ্ছেন, কোনোদিনও তাদের জন্য বিড়ি সিগারেট খাইয়ে দিচ্ছেন। কিন্তু যখন আপনার কোনোদিনও দরকার পড়ে বা আপনার কোনো কিছুর জন্য যদি ওদেরকে ডেকে পাঠান তখন হয়তো ওরা আসে না। তো তার মানে এখানটা বা আপনাকে কোনো পরীক্ষার হেল্প করছে না, আপনাকে কোনো ইমোশনাল সাপোর্ট দিচ্ছে না, খালি আপনার থেকে ওরা এক্সট্রাক্ট করতেই আছে। তো এখানেও কিন্তু আপনি কিন্তু এফার্ট জাস্টিফিকেশনের দিকে যাবেন না যে না আমি এদের জন্য অনেকটা করেছি, আরেকটুখানি করে নিই, মেবি আরেকটু করলে পরে এরা আমার সাথে সহযোগিতা করবে, সেই জিনিসটার কিন্তু অবকাশ খুবই কম। এটা একটা পয়েন্ট হলো। তো এই যে এফার্ট জাস্টিফিকেশনের যে মেন্টালিটিটা, এই জিনিসটা আসে একটা আমি বলবো না যে নেসেসারিলি কলোনিয়াল মাইন্ডসেট, বাট এই জিনিসটা ভারতবর্ষে না অনেক দিন ধরেই তৈরি হয়েছে। কারণ আমরা সত্যি খুব গরিব সোসাইটি থেকে ধীরে করে এখন কিছু লোকজন খুবই বড়লোক হয়ে গেছেন, কিছু লোকজন উচ্চ মধ্যবিত্ত হয়ে গেছেন, আর কিছু লোকজন নিম্ন মধ্যবিত্ত এবং নিচের শ্রেণী মানে অর্থনৈতিকভাবে নিচের শ্রেণীতেই রয়ে গেছেন। এবং এই অর্থনৈতিকভাবে নিচের শ্রেণীটা কিন্তু যথেষ্ট বড়, যার জন্য কিনা আমাদের কেন্দ্রীয় সরকারকে এখনো ৮০ কোটি লোককে ফ্রি রেশন দিতে হয়, যেটা কিনা খুব একটা যে গর্বের বিষয় হওয়া উচিত নয় কখনোই। আমরা দিই এটা ভালো, কারণ না দিলে পরে হয়তো বিদ্রোহ হতো, জনগণের মধ্যে ক্ষোভ আরো বেশি বেড়ে যেত, এটসেট্রা অনেক কিছুই হতে পারত। এবার আপনাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে এখানটাতে ২-৩টে খুব ইন্টারেস্টিং পয়েন্ট রয়েছে। সেটা হচ্ছে গিয়ে একটা এক্সাম্পল আপনাকে বলি। ইউএসএতে আজ থেকে বহুদিন আগে একটা কেক মিক্সার আবিষ্কার করা হয়েছিল, যেটাতে কিনা মানে আপনি আটা-টাটা সবকিছু যা দেওয়ার, ময়দা যা দেওয়ার দিয়ে দিলেন, ডিম-টিম ফেলে দিলেন, ওটা নিজের থেকেই মিক্স করবে, নিজের থেকেই হিট করবে, সবকিছু করে একদম আপনাকে ফিনিশড কেক দিয়ে দেবে। কিন্তু ওখানটাতে কি হচ্ছিল, ওই জিনিসটার ভালো সেল আসছিল না। কেন? লোকজন নিজেদের যে হাতের টাচ, আমরা এরকম করে করব, সেরকম করে করব, ওই করাটা মিস করছিল। তো মানুষের এফার্ট দিতে কোনো জিনিসে সত্যি খুব ভালো লাগে। অনেকেই মনে করেন যে আমরা যদি আমাদের একটুখানি হাতের টাচ নাই দিলাম তাহলে রান্নাটা আর হলো কিরকম ভাবে, এতে একটা অটোমেটেড একটা জিনিস তৈরি হয়ে বসে রইল।
এই সাইকোলজিটা কিন্তু খুব ভালো রকমভাবে ইউজ করেছে আরেকটা কোম্পানি, যেটার নাম হচ্ছে আইকিয়া। আইকিয়ার অনেক ফার্নিচার এখন কলকাতাতেও পাওয়া যায়, ইন্ডিয়াতেও পাওয়া যায়। হায়দ্রাবাদে ওদের বোধহয় একখানা ওয়্যার হাউস মতন রয়েছে, এবং বোধহয় দিল্লির কাছাকাছিও বোধহয় একখানা, গুড়গাঁও টুরগাঁওতে বোধহয় একটা রয়েছে। তো এদের যেই স্টাইল অফ ফার্নিচার্সগুলো হয়, সেগুলো হচ্ছে গিয়ে হয় একটুখানি ওয়েস্টার্ন স্টাইলের, স্পেসিফিক্যালি নর্ডিক স্টাইলের, কারণ ওটা যদি আমার ভুল না হয়ে থাকে ওটা সুইডিশ কোম্পানি। তো ওই কোম্পানির বানানো জিনিসপত্রগুলোতে একখানা প্রভিশন থাকে যে ডু ইট ইউর সেলফ কনসেপ্ট, মানে আপনাকে পার্টসগুলো পাঠিয়ে দেওয়া হবে, এবার আপনি ওটাকে স্ক্রু করে করে জয়েন্ট করে করে নিজেদের ফার্নিচারটা নিজেরা বানিয়ে নেবেন। এতে আপনারা নিজেদের এফার্ট লাগাচ্ছেন, তো আপনার মনে হবে যে হ্যাঁ, আমি জাস্ট কাঁচামালটা নিয়ে আসল জিনিসটা নিজেই বানিয়ে নিয়েছি। এটাতে আপনাদের এটা একটা মানুষের একখানা খুব একটা প্রিমিটিভ সাইকোলজিটাকে টেল দেওয়া হয় বেসিক্যালি। তো মানে এটা অনেকটাই মানে আমাদেরই সাইকোলজির একটা পোর্শনকে বাটারিং করে বা অয়েলিং করে আমাদেরকে হ্যাপি রাখার একখানা উপায় হচ্ছে এই এফার্ট জাস্টিফিকেশনটাকে প্রমোট করা। সিমিলারলি আমরা গভর্নমেন্টের যে প্রতিনিধি আমাদের জায়গা থেকে চুজ করি, তাকে আমরা চুজ করি কেন? আমাদের কিছু এজেন্ডা রয়েছে সেই জিনিসটাকেই ম্যানিফেস্ট করার জন্য, যাতে কিনা সে সরকারের থেকে যাতে সেই জিনিসটা চেয়ে আনতে পারে আমাদের জন্য। অ্যাট দ্য সেম টাইম যদি কিনা মানে এই ঘটনাটা এতটাই বিরল যে মানে আমাদের কোনো চাওয়ার জিনিস সরকার থেকে পাওয়াটা এতটাই বিরল যে যখন কোনো প্রতিনিধি সত্যি সরকারের থেকে কিছু একটা জিনিস করিয়ে নিয়ে আসে, তখন তাকে আমরা প্রচণ্ড মাত্রায় প্রেস করি, এত বাহ বাহ করি, তাকে মাথায় চড়িয়ে রাখি। কখনো কখনো আমাদের ভারতবর্ষে এমন একখানা ট্রেন্ড হয়েছে যে তাদেরকে আমরা ভগবানের জায়গায় বসিয়ে দিই, যদিও সেটা বসানো উচিত না, কারণ আমরাই তাকে চুজ করেছি। যদি তিনি ভগবান হতেন, তিনি নিজের থেকে আসতেন এবং তিনি নিজের প্রভাব দেখিয়ে, তিনি তার ঐশ্বরিক ক্ষমতা দেখিয়ে নিজের থেকেই সমস্ত অধিকার, সমস্ত কিছু উনি অর্জন করে নিতেন। তাহলে পরে আমাদেরকে ভোট দিয়ে তাকে চুজ করার কোনো দরকার হতো না। অ্যাটলিস্ট আমরা যদি ধরে রাখি যে আমরা কলিযুগে রয়েছি, আমাদের এর আগে যে সত্যযুগ, ত্রেতাযুগ এইসব যে গেছে, তার মধ্যে কিন্তু তাদেরকে কিন্তু ধরে ইলেক্ট করে আনার দরকার হয়নি। এটা খেয়াল রাখার বিষয়। তো অনেক সময়ই দেখা যায় যে যে আপনাকে কনসালটেশন দিচ্ছে, যে আপনাকে কোনো একটা প্রজেক্ট ইঞ্জিনিয়ার কোনো একটা বাড়ি কমপ্লিট করে দিচ্ছে, বা বাড়িতে প্লাম্বার এসে আপনার কোনো একখানা ওয়াটার লিকেজ বা কোনো একটা সমস্যা যে সমাধান করে দিচ্ছে, এই সব কিছুতেই কিন্তু এফার্ট লাগছে। কিন্তু আপনাদের মাথাতে যেহেতু কিছু কিছু ডিগ্রির একখানা খুব তকমা রয়েছে, সেইটার জন্য আপনাদের সবসময় মনে হবে যে হ্যাঁ, কোনোটাতে হয়তো এফার্ট বেশি লাগছে, কোনোটাতে হয়তো এফার্ট কম লাগছে। আপনি হয়তো একজন ইঞ্জিনিয়ারকে তার ইঞ্জিনিয়ারিং ডিগ্রির জন্য দাম দেবেন, কিন্তু সেই ভদ্রলোকের জায়গায় যে কিনা প্লাম্বিং করছে, সেও কিন্তু একটা স্কিল শিখেছে, সেও কিন্তু সেটাকে ইউজ করছে। কিন্তু আমাদের ভারতবর্ষে যেহেতু সেটা অর্গানাইজড সেক্টরের মধ্যে পড়ে না, তার জন্য তার বিজনেসের আমরা তাদেরকে অল্প টাকা দিয়েও পার পেয়ে যাই। কিন্তু যখন যখন সোসাইটি ডেভেলপ করে, ধীরে ধীরে এই ট্রেন্ডটা চেঞ্জ হয়, এবং তখন এই জবগুলোতেও অনেক বেশি টাকা দিতে হয় তাদের, কারণ এইগুলো খুব স্ট্রাকচার্ড ওয়েতে সরকারের একখানা এমপ্লয়মেন্ট স্কিমের মধ্যে এসে যায় যে হ্যাঁ, এ একজন ইন্ডিপেন্ডেন্ট বিজনেস পার্সন, এ মার্কেট ভ্যালু এত এই স্কিলের, তো এর জন্য সেই রকমভাবে সে টাকা পয়সা ডিমান্ড করতে পারে মার্কেট থেকে বা ইন্ডিভিজুয়াল কাস্টমারের থেকে। তো এইখানটাতে একটা জিনিস যেটা কিনা আমাদের মাথায় রাখতে হবে, যে আমাদের এই যে এফার্ট ওরিয়েন্টেড মেন্টালিটি, যে আমরা কতটা এফার্ট দিচ্ছি সেটাকেই আমরা গর্বের সাথে বলবো, তার থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে কি রেজাল্ট আসছে সেইটার দিকে ফোকাস করা। আমাদের সবসময় এফার্টের তুলনায় রেজাল্ট ওরিয়েন্টেড অ্যাপ্রোচ রাখতে হবে। রেজাল্ট ওরিয়েন্টেড অ্যাপ্রোচ রাখলে পরে আমরা বুঝতে পারবো যে কোন জায়গাটায় আমরা দরকারের থেকে বেশি এফার্ট দিয়ে ফেলছি, আর কোনখানটাতে যতটা দরকার ঠিক ততটাই এফার্ট দেওয়া হচ্ছে। কোনো কাজ যদি অল্প এফার্টে যদি হয়ে যায়, দেয়ার ইজ নাথিং বেটার দ্যান দ্যাট, সেটাই ভালো জিনিস। কখনো কখনো অল্প এফার্টে কাজ হয়ে যায়, সেটা কেউ কেউ বলবেন গ্রহ নক্ষত্র এত ভালো যাচ্ছিল তার জন্য ঠিকঠাক টাইমে হয়ে গেছে, অ্যাকচুয়ালি তা হয়ও। আমি একটুখানি জ্যোতিষ চর্চা করি বলে আমি জানি যে এই ফ্যাক্টরগুলো একটুখানি কাজকর্ম করে।
তো এই জিনিসটা ইনফ্যাক্ট কাজ করে এবং আপনি এই জিনিসটার ব্যাপারে দৃঢ় সংকল্প থাকুন যে কোনো একটা কাজের ব্যাপারে আমি একখানা টাইম বাজেট, একটা এফার্টের বাজেট করব যে আমি এর পেছনে এতটা সময় দেব, এতটা টাকা নষ্ট করতে পারি বা টাকা ব্যয় করতে পারি, তার থেকে বেশি আমি এই জিনিসটার পেছনে আর কোনো সময় বা অর্থ ব্যয় করব না। এর মধ্যে যদি রেজাল্ট আসে আসলো, যদি না আসে না আসলো। আপনার লাইফের সমস্ত প্রজেক্ট সাকসেসফুল হবে এরকম কোনো গ্যারান্টি নেই। এর জন্য যেটা কিনা ইম্পর্টেন্ট যে খুব ভালো করে ভেবে নিজের ক্যাপাবিলিটি এবং নিজের টেনাসিটিটাকে বুঝে নিয়ে নিজের এফার্টটাকে ঠিকঠাক জায়গায় লাগানো, যাতে কিনা সেটা থেকে আপনি ম্যাক্সিমাম আউটপুট পেতে পারেন। হ্যাঁ, আমাদের ক্যালকুলেশনের বাইরে কিছু জিনিসপত্র হতেই পারে, কিন্তু সেটাও ওই এরার মার্জিনের মধ্যে আমাদেরকে খানিকটা ধরে রাখতে হবে। আশা করছি এই ভিডিওগুলো আপনাদের লাইফে ভ্যালু অ্যাড করছে এবং আমি রিসেন্টলি কিছু কনসালটেশনসও স্টার্ট করেছি। আমার খুব হ্যাপি লাগছে এই জিনিসটা ভেবে যে আমি কিছু লোকজনকে কনসালটেশন দিয়েছি উইদাউট মেকিং মাই ওন ওয়েবসাইট তখন অবধি, এবং যাদেরকে আমি কনসালটেশন দিয়েছি তাদের অনেকেরই খুব পজিটিভ ফিডব্যাকও রয়েছে এবং আমি সেটা আমার ওয়েবসাইটে শেয়ার করছি। এখন আমার ওয়েবসাইটটাকে সমস্ত ইউটিউবে ইনকর্পোরেট করা হয়নি, বাট আমি এখন থেকে শুরু করব সেই ওয়েবসাইটের ইনফরমেশনগুলোকে ইউটিউবে এমবেড করে দেওয়ার জন্য। তো মানে যদি কখনো আপনাদের মনে হয় যে আপনারা আমাকে কোনো পার্টিকুলার ডিসিশন মেকিং প্রসেসের জন্য অ্যাপ্রোচ করতে চান, তাহলে পরে ডেফিনেটলি ওই লিঙ্কের থ্রুতে আমার ওয়েবসাইটে গিয়ে আমাকে একটা মেসেজ করে দিতে পারেন। কমেন্ট সেকশানেও জানাতে পারেন, কিন্তু কমেন্ট সেকশানে তো হয়তো আপনারা আপনাদের সমস্ত রকমের প্রয়োজনীয় ডিটেলস দিতে পারবেন না। তো সেই জিনিসপত্রগুলোর জন্য আপনার ইট ইজ বেটার যে আপনি ডাইরেক্টলি ওয়েবসাইটের থ্রুতেই আমাকে কন্ট্যাক্ট করুন। আশা করছি ভিডিওগুলো আপনাদের ভালো লাগছে এবং এই ভিডিওটা ইন পার্টিকুলার ইট appealed to me a lot, যে এফার্ট জাস্টিফিকেশন আমাদের লাইফের কতটা সময় নষ্ট করতে পারে। তো আশা করছি যে এই আইডিওলজিটা আপনারা আপনাদের বন্ধু মহলে, আপনাদের থেকে যারা বয়সে ছোট তাদের কাছেও ছড়িয়ে দেবেন, যাতে কিনা তারা এই ব্যাপারগুলোর থেকে ইজিলি নিজেদেরকে ন্যাভিগেট করতে পারে বা নিজেদেরকে সঠিক দিশায় নিয়ে যেতে পারে। কারণ আমার কাছে অনেকগুলো সত্যিই কনসালটেশন আসে, মানে আমি যেহেতু অ্যাস্ট্রোলজি করি এখন প্রফেশনালি, তো অনেক জায়গাতেই আসে যে তারা অনেক এফার্ট দিচ্ছে, কোনো একটা জায়গায় ব্যথা পেয়েছে তারা, সেই জায়গাটা থেকে বেরিয়ে আসার জন্য বা সেই জায়গাটাতে বারবার তারা ফেরত যেতে চাইছে। কিন্তু তাদের জন্য সেটা ঠিক নয় এবং সেখানে এফার্ট দিলে পরে তাদের অ্যাকচুয়ালি সময় এবং মনের শান্তি সমস্ত কিছুই নষ্ট হচ্ছে। তো এই একটা জায়গা থেকে আমাদেরকে বেরিয়ে আসার জন্য উই রিয়েলি হ্যাভ টু বিকাম ওয়াইজার। হ্যাঁ, উইজডম কম্পোনেন্টটা, বুদ্ধিমত্তা, যেটা কিনা মানে আমি বলব না যে শুধু পড়াশোনা করলেই আসে। আমাদেরকে সত্যি শিখতে হবে আমাদের সব আশেপাশের লোকজনের থেকে, কে কতটা বুদ্ধিদীপ্ত, বুদ্ধিসম্পন্নভাবে নিজের লাইফটাকে লিড করছে। কে কোন জায়গাটাতে মানে এমনিতে সময় নষ্ট করছে না। এই জিনিসপত্রগুলো যখন আমরা মাথায় রাখবো, যখন এই লাইনে আমরা এগিয়ে যাব, তখন আমাদের জীবন অনেক বেশি স্মুথ এবং কম এফার্টে বেশি কাজ হয়ে যাবে। এই জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে। আশা করি এই ভিডিওটা একটু লম্বা হয়ে গেল, কিন্তু আই হোপ যে এই ভিডিওটার মাধ্যমে আমি আপনাদের সকলের কাছে আরও ভালো করে আইডিয়াটাকে এক্সপ্লেন করতে পারলাম এবং এই ভিডিওটাকে মাথায় রাখবেন। যখনই কোনো জিনিসপত্রের দিকে এগিয়ে যাবেন তখন মাথায় রাখবেন যে এফার্ট জাস্টিফিকেশন ইজ আ ভেরি ইনহেরেন্ট ট্রেট, বা প্রত্যেকের মধ্যেই এই ট্রেটটা খুব স্ট্রংলি কাজ করে। তো আমাদের এই জিনিসটা মাথায় রাখতে হবে যাতে কিনা আমরা এইটার জন্য ভুল ডিসিশন না নিই। এই বলে আজকের ভিডিওটা আমি শেষ করলাম। ধন্যবাদ, থ্যাংক ইউ। আমার ভিডিওগুলোর প্রতি আপনাদের সাপোর্ট, কমেন্ট এটসেট্রা বানিয়ে রাখবেন এবং যারা বানিয়ে রেখেছেন তাদেরকে অশেষ ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। নমস্কার।